আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি খালিদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। চ্যানেল 24 একটা হট নিউজ করেছে, সেটা হলো জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনকে ক্যান্সেল ঘোষণা করা হবে, বাতিল ঘোষণা করা হবে। তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম দাঁড়ায় গেছে, ভাই আপনাদেরও তো গায়ে লোম দাঁড়া যাওয়ার কথা নাকি রে ভাই? তো কঠিন নিউজ, কঠিন নিউজ। এখন বাংলাদেশ তো দুনিয়ার একমাত্র দেশ না, দুনিয়ার আরও বহু দেশ আছে এবং সবার সাথে মিলে ঝিলে এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশকে থাকতে হয়, এই গ্লোবাল ওয়ার্ল্ডে বাংলাদেশকে থাকতে হয়। তো এখন এই গ্লোবাল ওয়ার্ল্ডের এই সংস্থা মানে সমিতি আর কি, সেটা তো জাতিসংঘ, যেখানে প্রায় 150-170টা দেশে যারা একটা মেম্বার। তো এখন জাতিসংঘের মাধ্যমেই তো বিভিন্ন দেশের বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে, বিভিন্ন কনফ্লিক্ট আছে, সেগুলো সুরাহা করা হয়। মানুষ বসে সেখানে মিটিং টিটিং করে, বিচার আচার করে, যেটা বাংলাদেশে আমরা করেন না, গ্রামে বিচার আচার বসান না, সালিশি বসান না, তো সেইখানে সেই বিচার আচার সালিশিগুলোই জাতিসংঘ হয়, এরাই এগুলোই করে থাকে। তো এখন জাতিসংঘের পক্ষ থেকে যেহেতু এটা বলা হয়েছে শেখ হাসিনা পদত্যাগপত্র যদি সেখানে জমা না দেওয়া হয় তাহলে আপকামিং ইলেকশন ক্যান্সেল করা হতে পারে। তো নিঃসন্দেহে এটা তো ভয়ঙ্কর একটা নিউজ, নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর নিউজ। তো এখন আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনারা জানেন এই অগাস্ট 2024 সালে যখন শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে চলে যান, ভারতে গিয়ে আশ্রয় নেন, তখন কিন্তু একবার শুনলাম যে শেখ হাসিনা তার পদত্যাগপত্র বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি চুন্নু সাহেব তার কাছে দিয়ে গিয়েছেন। পরে আবার চুন্নু সাহেব স্বীকার করলো যে না, তার হাতে সে তার পদত্যাগপত্র পায়নি। তবে এই ঘটনাটা নিয়ে তারপর আর বাড়াবাড়ি হয়নি, কে বা কারা নানানভাবে কৌশলে এটাকে কিন্তু ধামাচাপা দিয়ে গেছে। আজও কিন্তু আমরা আসলে জানি না, আমাদের সামনে দেখানো হয়নি কোনো পত্র পত্রিকায় শেখ হাসিনা স্বাক্ষর করা সেই পদত্যাগপত্র আমরা কিন্তু কেউ দেখিনি। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশে থাকা ভারতে থাকা অবস্থায় বেশ কয়েকটি অডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, সে কিন্তু দাবি করেছে বর্তমানে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু উনি, যেহেতু উনি পদত্যাগ করেনি এবং একমাত্র ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনায়। এখন নানান বিপদ আপদে পড়ে এখন হয়তো উনি ভারতে আশ্রয় নিয়েছেন। তো এই হলো কাহিনী। তো ভাই, এটা তো একটা সিরিয়াস একটা ব্যাপার। তো মনে করেন বাংলাদেশে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে যদি আপনার বোনের বিয়া হয়, বলেন আপনার বোনের বিয়া হয়েছে, তা আপনার বোনের একজন জামাইও আছে, এখন কোনো কারণে আপনার বোন জামাই নিরুদ্দেশ, নাকি কোনো কারণে আপনার বোন জামাই নিরুদ্দেশ 1 বছর 2 বছর ধরে বাড়িতে আসে না, এই সেম বাংলাদেশের ঘটনাই ধরেন না কেন, শেখ হাসিনার ঘটনাই ধরেন, শেখ হাসিনা তো 1.5 বছর ধরে ধরেন বাংলাদেশে নাই, তো ধরে নেন আপনার বোন জামাই 1.5 বছর ধরে আপনার বোনের কোনো খোঁজ খবর নেয় না বা কোনো কারণে নিরাপত্তার কারণে পালাই দিয়েছে, তাহলে কি ভাই আপনার বোন কি ডিভোর্সি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে? উত্তর হলো না, আপনার বোন বিধবাও না, ডিভোর্সিও না, ঠিক আছে, আর তার জামাই মারাও যায়নি, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তার বর্তমান স্বামী থাকা অবস্থায় কিন্তু সে আরেকবার বিয়া হইতে পারে না, পারে কি? উত্তর হলো না। ঠিক এক্স্যাক্টলি বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে, যে তার আমার মানে অ্যানালাইসিস, বুঝছেন, আমি যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ এটি মনে হচ্ছে। তো যদি শেখ হাসিনা তার পদত্যাগপত্র সত্যি সত্যি বাংলাদেশে কারো কাছে না দিয়ে থাকে, আর কার কাছে দেবে? দেওয়ার কথা তো একমাত্র ওই চুন্নু সাহেবের কাছে। তো চুন্নু সাহেবের কাছে যদি না দিয়ে থাকে তাহলে তো সে পদত্যাগ করেনি, তার মানে সে এখনও বর্তমানে বৈধ প্রধানমন্ত্রী। আর জাতিসংঘে এই কথা বলছে কিনা তা আমি জানি না, এর সত্য মিথ্যা যারা নিউজ করছে তারা বলতে পারবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখা, এখন জাতিসংঘ যদি সেটি ডিমান্ড করে যে এই ভদ্রমহিলার পদত্যাগপত্র, অর্থাৎ বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দেওয়া পর্যন্ত এই ইলেকশন হবে না, তো সেটার ভাই তো আমি ভ্যালিডিটি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা যথেষ্ট ভ্যালিড আছে। 23 জানুয়ারির 23 তারিখ শেখ হাসিনা কি সংবাদ সম্মেলনে যোগ দিবেন কিনা, এই বিষয়টা নিয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, যে উনি কি ফিজিক্যালি যোগ দিচ্ছেন, মানে সশরীরে যোগ দিচ্ছেন কিনা। কারণ হচ্ছে গত 2-3 দিন যাবৎ আপনার একটা টিভি টক শোতে গৌতম লেহেরি, যিনি অতীতে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, ওনার একটা কথাকে কোট করে বিভিন্নভাবে ভিডিও করা হচ্ছে যে শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা এই সেই অনেক কিছুই। তো সেই বিষয়টা নিয়ে আমি চিন্তা করলাম যে আমি আমার দর্শক শ্রোতা মণ্ডলী, আমার ভাই বোন যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং বিশ্বাস করে, তাদেরকে বলি। তো আমি এখন পর্যন্ত যতটুকু খবর নিয়েছি যে হ্যাঁ, জানুয়ারির 23 তারিখে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা আছে এবং সেখানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা আছে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছেন, উনি সশরীরে সেখানে হাজির হবেন না। তবে সশরীরে হাজির না হলেও উনি ওনার একটা রেকর্ডকৃত ভাষণ হয়তো সেখানে সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন এবং
সারা পৃথিবীর যে যেখানে আছেন আওয়ামী লীগের নেতারা যারা যারা যে যেখানে আছেন সকলকেই 23 তারিখের ভেতরে দিল্লি প্রেস ক্লাবে পৌঁছার জন্য বলা হয়েছে। প্রায় 350 সিটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাংবাদিক ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতারাও থাকবেন, যারা হয়তো সেদিন সে সাংবাদিকদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। তো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি দুইটা হইতে পারে, এক, উনি আগে রেকর্ডকৃত একটা ভিডিও ওখানে স্ক্রিনে চালিয়ে দেওয়া হইতে পারে, অথবা দ্বিতীয়, যখন সবাই উপস্থিত হবেন তখন হয়তো উনি 3-4 মিনিটের জন্য আপনার ভার্চুয়ালি এসে সরাসরি, যেমন এখন যেভাবে আমি কথা বলছি লাইভে যখন আপনারা দেখছেন, সেভাবে সাথে 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য একটা ভাষণ দেশ জাতি এবং ইন্টারন্যাশনাল সবার উদ্দেশ্যে দিতে পারেন। বাকি প্রশ্ন যা থাকবে সেগুলোর প্রশ্নের জবাব আওয়ামী লীগের সিলেক্টেড কিছু নেতা যাদেরকে নেত্রী সিলেক্ট করেন ওরাই আসলে ওই প্রশ্নগুলোর জবাব দিবেন। তবে এই যে উনি ভার্চুয়ালি আসছেন বা ওনার ভিডিও ভার্চুয়ালি যদি নাও আসেন, বা ভিডিও বার্তা, যেটা এতদিন আমরা সকলে অডিও বার্তা শুনেছি, বিভিন্ন তৃণমূল নেতাকর্মীদের থেকে শুরু করে সকলের সাথে অডিও বার্তা শুনেছি, এইবারের ভিডিও বার্তাটা কিন্তু কাঁপন ধরিয়ে দেবে এই ইন্টারিম গভর্নমেন্টে। 12 তারিখ ওরা একটা নির্বাচন করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলছি যে এই নির্বাচন কখনোই হবে না বা হইতে দেওয়া যাবে না। আর আমরা যারা আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগকে সমর্থন করি, তারা কেউ আমরা ভোট কেন্দ্রে যাব না। নেত্রী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কোনো ভোট কেন্দ্রে যাব না, যেইখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না সেখানে আমরা ভোট কেন্দ্রে কেন যাব? দেখেন, একটা কথা একদম সোজা, যে আপনার পাড়ায় একটা বিয়ে হচ্ছে, আর সেই বিয়েতে আপনার বাবাকে বা মাকে বা আপনার পরিবারের কাউকে দাওয়াতই দেওয়া হয়নি, সেই বিয়েতে আপনি যাইয়া ওখানে নাচ গান করা কি শোভা পায়? শোভা পায় না। এটা কোনো মৃতের বাড়ি না যে দাওয়াত দিতে হবে না, মারা গেছে লোকটা আমরা যাই খাট কাঁধে দিই, সেটা হচ্ছে অন্য জিনিস। বিয়ে শাদী উৎসবে দাওয়াত না দিলে সেখানে যাওয়াটা ওই ছোট লোকই ছাড়া আর কিছু না। তো সে তেমনি ভোট হচ্ছে যে একটা উৎসবের দিন, নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার সবাই আছে। এবং বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ জন্মের ইতিহাসের পরে এবারই প্রথম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে ভোট করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তো জিতে যাবে, 230-240 আসন পেয়ে যেতে পারে, যার কারণে আওয়ামী লীগকে বাইরে রেখে এটা ভোট করার চেষ্টা হচ্ছে। সুতরাং সেই ভোটে আমরা গিয়ে কেন ভোট দেব? আমরা কেন দেখাবো যে কাস্টিং ভোট 30%, 35% হয়েছে? কারণ আওয়ামী লীগের যে 40% ভোট আছে তারা যখন যাবে না, তখন এই ভোটের সিস্টেমে কমে আসবে। কাস্টিং ভোট হয়তো 2%, 3% হবে, এবং ভোট কেন্দ্রে ব্যাপক গন্ডগোল হতে পারে। আজকে যেমন দেখেন আপনার জঙ্গল সলিমপুরে র্যাবের একজন বিশেষ প্রশিক্ষিত সেনাকে যেখানে গুলি করে মেরেছে, যেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে থানা থেকে এবং সংসদ ভবন থেকে, গণভবন থেকে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনের দিন ব্যবহার, নির্বাচনের আগের দিন পর্যন্ত ব্যবহার হবে নাকি? এরপরে নির্বাচনের দিন ব্যবহার হবে না, আগের দিন পর্যন্ত ব্যবহারের সব সরকার করে দিবে, বা পরবর্তীতে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনী কেন্দ্র থেকে সব কিছুকে আগের দিন জ্বালায়া পোড়াইয়া দিবে ওই অস্ত্রধারীরা, মৌলবাদীরা। এটাই হচ্ছে যে ওনাদের চাওয়া। তা না হলে কিভাবে বলেন যে অবৈধ অস্ত্র ব্যবহার হবে না? উনি এত শিওর হলেন কিভাবে? উনি কি কোনো পীর মুর্শিদ হয়ে গেলেন, নাকি ওনার সাথে ডিরেক্ট উপরের সাথে লাইন আছে আর সন্ত্রাসীদের সাথে লাইন আছে যে সন্ত্রাসীদের বাবা তোমরা প্রতিদিন মারো, ভোটের আগের দিন পর্যন্ত সব মায়েরা ভোট কেন্দ্র সহ উড়াইয়া দাও, দখল করে ফেলো, ভোটের দিন কোনো গন্ডগোল করে না, একদম চুপ। এটাই মনে হয় পরিকল্পনা। তো যাক, সে কথা। তো এখন ওই যে বললাম, শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি 23 তারিখে ভার্চুয়ালি সরাসরি মিটিংয়ে যোগ দিতে পারেন, অথবা ওনার ভিডিও রেকর্ড আসতে পারে, যেটাই আসবে আসুক। ভিডিও রেকর্ড হলো ওদের মুখের জুতার বাড়ি পড়ে যারা বলেছিলেন যে শেখ হাসিনা হয়তো মারা গিয়েছে, শেখ হাসিনা অসুস্থ, উনি শেষ নিঃশেষ, এরকম অনেক কথা, বা এআই দিয়ে উনি ওই হোয়াটসঅ্যাপের কলগুলোতে কথা বলেন, টেলিগ্রাম কলগুলোতে কথা বলেন, তাদের মুখে একটা জুতার বাড়ি পড়বে। তো 23 তারিখে ওনার হয় আমরা ভিডিও ভার্সন শুনবো, অথবা ভার্চুয়ালি উনি জয়েন করবেন। তবে হ্যাঁ, একটা নিউজ আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, দিল্লিতে আসছেন এবং দিল্লিতে মায়ের সাথে দেখা করবেন। এরপরে সম্ভবত ওখানে কোন একটা কথাবার্তা হবে যে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিগুলো চেঞ্জ বা নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এখনো আমি শিওর না, তবে সজীব ওয়াজেদ জয় যে দিল্লিতে আসছেন মায়ের সাথে দেখা করবেন, এই বিষয়ে আমরা শিওর, এটি আসছেনই উনি এবং আসবেন। আর বাকি এই মুহূর্তে কিছু জানি না। তবে হ্যাঁ, 23 তারিখে আমাদের জননেত্রী যেই কথাই বলবেন বলুক, ভাষণে যাই বলবেন বলুক, সেইটা অবশ্যই এই নির্বাচন এবং এই অবৈধ সরকার নিয়েই থাকবে, এবং সেদিনই সিদ্ধান্ত হয়ে যাবে যে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে বা কি হবে, এটা গ্যারান্টি দিতে পারি। সুতরাং সেই পর্যন্ত আমরা একটু দেখি যে কি হয়, আর এর ভিতরে যদি কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে জানাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।